তাণ্ডব সিনেমার ফোরকাস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। 1 মিনিট 29 সেকেন্ডের এই ফোরকাস্টে রায়হান রাফি প্রমাণ করেছেন বাজেট ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে আমাদের দেশে উন্নত মানের সিনেমা বানানো সম্ভব। তাণ্ডবের ফোরকাস্টের কাটিং এতটা দক্ষতার সঙ্গে কাট করা হয়েছে যেটা একজন সিনেমা প্রেমীকে অবশ্যই মুগ্ধ করবে। মাত্র 1.5 মিনিটের একটা ফোরকাস্ট যেন সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে এবং আমি আমার পূর্ববর্তী ভিডিওতে ফোরকাস্টের লুকানো রহস্য আপনাদেরকে জানিয়েছিলাম। আর বর্তমান সময়টাতে আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাণ্ডবের অ্যাকচুয়াল স্টোরি আসলে কি এবং এই সিনেমায় আসলে কার কার ক্যামিও থাকতে পারে। আমি সোশ্যাল মিডিয়া ঘেটে এবং ফোরকাস্ট বারবার দেখে এমন কিছু ডিটেলস খুঁজে পেয়েছি যেগুলোর মাধ্যমে তাণ্ডবের স্টোরি প্রেডিকশন করা সম্ভব। বিশ্বাস করেন আমি এমন কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলেছি যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমে বলি তাণ্ডবের স্টোরি প্লট কেমন হবে। তো তাণ্ডব সিনেমার স্টোরি শুরু হতে পারে ব্যস্ত একটা শহর দেখিয়ে। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত পুলিশ এবং ব্যস্ত একটা টিভি হেডকোয়ার্টার। আর তখনই একটা বাস সেই টিভি হেডকোয়ার্টারের সামনে এসে দাঁড়াবে এবং সেখান থেকে এন্ট্রি নেবে মাস্ক পরা কয়েকজন মানুষ। এরপর তারা বাহিরের সিকিউরিটি গার্ডদের কোনোভাবে প্রতিহত করে ভিতরে চলে যাবে। আর সেই সময়টাতে সেখানে একটা লাইভ টক শো হবে যেখানে উপস্থিত থাকবে ডক্টর এজাজ। আর সেই টক শো এর উপস্থাপিকা থাকবেন জয়া আন্টি, আই মিন জয়া আহসান। তারপর একটা সিকোয়েন্সের মাধ্যমে মাস্ক পরা মানুষ সবাইকে হোস্টেস বানিয়ে নেবে এবং হোস্টেস বানানোর পর মাস্ক পরা মানুষদের লিডার সবার সামনে আসবে এবং এই দৃশ্যটাই আমরা ফোরকাস্টে দেখতে পাই যেখানে একজন বাটারফ্লাই ডান্স করে এবং সেই লোকটা শো চলাকালীন সবাইকে হোস্টেস বানিয়ে লাইভ সম্প্রচারে অ্যানাউন্স করে ওয়েলকাম টু দ্য শো। দ্যাটস মিন এটাই হবে সেই মুখোশ পরা লোকের প্রথম ডায়লগ। আর যেহেতু লাইভ সম্প্রচারে এই সব কিছু সম্প্রচারিত হচ্ছিল যেই কারণে সমগ্র দেশের লোক এটা জেনে যাবে। আর যেহেতু সেই সময়টাতে ডক্টর এজাজ সেখানে উপস্থিত ছিল সেই কারণে সেই মুখোশ পরা লোকটা তার সঙ্গে কথা বলবে এবং এক পর্যায়ে লোকটা তাকে গুলি করে মেরে ফেলবে। আর এরপরই হয়তো অনেকে টিভি হেডকোয়ার্টারের সামনে আন্দোলন করবে। তারপর পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যাবে যেটাকে পুলিশ হ্যান্ডেল করতে পারবে না। আর এদিকে ডক্টর এজাজকে মেরে ফেলার পর সেই মুখোশ পরা মানুষটা তার ফেস রিভিল করে দেবে এবং তাকে দেখে সবাই চমকে যাবে। আর কেন চমকে যাবে এটা আমি একটু পরেই বলছি। এছাড়াও একটা দৃশ্যে আমাদের দেখানো হয় এক পাশে পুলিশ এবং অন্য পাশে কারা যেন রয়েছে যাদেরকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এটার সোজাসুজি মানে হলো পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটাকে কেউ হ্যান্ডেল করতে পারছে না। ও আই সি। আমার কেন জানি মনে হচ্ছে এই পাশের মানুষটা হতে পারে চঞ্চল চৌধুরী, মানে হলো ওসি আকরাম। জি হ্যাঁ, এটা তুফানের সঙ্গে সরাসরি কানেক্টেড। প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ লাগবে? ঠিক আছে, দিচ্ছি। তার আগে বলে দেই এদিকে শাকিব খান জয়া আহসানের সামনে বসে দেশবাসীকে এটা জানাতে থাকে যে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কি, কেন তারা টিভি হেডকোয়ার্টার হাইজ্যাক করেছে। এবং এখানে একটা ব্যাক স্টোরি দেখানো হবে যে শাকিব খান যেখানে থাকতেন সেখানে এমন কিছু একটা ঘটে যার ফলে সাবিলা নূর সহ অনেকেই মারা গেছে, যেই কারণে শাকিব খান সেখানকার লোকেদের সঙ্গে মিলে একটা গ্যাং তৈরি করে এবং এই সম্পূর্ণ স্টোরি সে লাইভ সম্প্রচার চলাকালীন সবাইকে বলছিল। সে লোকেদের বোঝায় যে সে কেন এটা করছে এবং এরপরেই শাকিব খান লোকেদের কাছে হয়ে যায় সুপার হিরো। এরপর সোয়াট টিম সরাসরি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করবে যেখানে শাকিব খান এবং তার টিম মেম্বারদের সঙ্গে তাদের ফাইট হবে, যেমনটা আমরা কয়েকটা দৃশ্যে দেখতে পাই। একটা দৃশ্যে আমরা দেখতে পাই শাকিব খান সোয়াট টিমের মেম্বার FS নাইমকে পাকড়াও করে। আর ঠিক তখনই জয়া আহসানের হাতে একটা বন্দুক চলে আসে এবং সে সেটাকে শাকিব খানের দিকে তাক করে। এরপর কোনোভাবে হয়তো সেই সিচুয়েশনটা শাকিব খান হ্যান্ডেল করে নেয়। আর যেহেতু এখানে সোয়াট টিম ব্যর্থ হয়েছে সেই সময়টাতে আমরা সোয়াটের একজন স্পেশাল মেম্বারের আমিও দেখতে পারি। হতে পারে সেটা আরিফিন শুভ অথবা মুশফিকার ফারহান। এখন হয়তো অনেকেই ভাবছে যে আফরান নিশো তো আসতে পারে, কিন্তু না, আফরান নিশো সোয়াটের মেম্বার হিসেবে থাকবে না। স্টোরি প্লট কিছুটা এমনই হবে। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কোন। এবার আসি সোশ্যাল মিডিয়ার সব থেকে ক্রিটিক্যাল প্রশ্নে। একটা দৃশ্যে যে শাকিব খানের কপালে আমরা কাটা দাগ দেখতে পাই, এটা কেন? তো এটার উত্তর লুকিয়ে আছে ফোরকাস্টের মধ্যেই। একটা দৃশ্যে আমরা দেখতে পাই ফ্রম দি ডিরেক্টর অফ সুরঙ্গ অ্যান্ড তুফান। আচ্ছা, এটা দেখার পর আপনাদের মনে কি প্রশ্ন আসেনি যে রায়হান রাফি কি শুধুমাত্র সুরঙ্গ এবং তুফান সিনেমায় বানিয়েছেন? অবশ্যই না। তাহলে এখানে কেন শুধুমাত্র দুইটা সিনেমার নাম দেখানো হলো? কেমন করে বলবো? এটার সিম্পল উত্তর হলো অনেকদিন
আগে রায়হান রাফি এমনটা বলেছিলেন যে তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চলেছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে ইউনিভার্স তো তুফান এবং সুরঙ্গের মাধ্যমে শুরু হয়ে গিয়েছিল। हाय ये तो लेटेस्ट न्यूज़ है। অনেকেই এটা বলছিল যে শাকিব খানের সিনেমায় কে ক্যামিও দিতে পারে। সত্যি বলতে শাকিব খানের সিনেমায় একমাত্র শাকিব খানই ক্যামিও দিতে পারে, আর বাকি যারা রয়েছেন তারা শুধুমাত্র কোনো না কোনো ভাবে এই ইউনিভার্সে যুক্ত হচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, এখন বলি সাকিবের কপালে কাটা দাগের রহস্য। তো চাচা, আসলে ঘটনা হলো এই সাকিবই হচ্ছে 2024 সালে রিলিজ পাওয়া তুফান সিনেমার তুফান। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। আচ্ছা, একটু শুরু থেকে শুরু করা যাক। সাকিব খান তার মতো দেখতে শান্ত নামের একটা ছেলেকে তার মতো বানিয়ে তোলে এবং সেই সিনেমার শেষের দিকে ওসি আকরাম শান্তরূপী একজনকে গুলি করে, যেটা দেখার পর অনেকের মনেই প্রশ্ন আসছিল যে এটা তুফান নাকি শান্ত। যদি আপনারা উত্তর না পেয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, সেটার উত্তর হলো সেই মানুষটা ছিল শান্ত। কেননা আপনি যদি খেয়াল করেন, ওসি আকরাম যখন তুফান রূপী সেই মানুষটাকে গুলি করে তখন সে কিন্তু আকুতি মিনতি করছিল এবং বারবার বলছিল, স্যার আমি তুফান নই। আর তুফান সিনেমায় শাকিব খানের অ্যাটিটিউড এমন ভাবে দেখানো হয়েছে যে সে যদি মারাও যায় তবুও কারো কাছে মাথা নত করবে না। দ্যাটস মিন সেটা ছিল শান্ত। আর তাকে মারার কারণ ছিল তুফানের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেই কারণে তুফান শান্তকে মেরে তার জায়গা নিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। আর যেই জায়গাতে তুফান শান্ত সেজেছিল সেখানেই হয়তো সাবিলা নূরের সঙ্গে তার পরিচয় হয় এবং বর্তমান সময়টাতে ডক্টর এজাজ, রোজি সিদ্দিকী এবং আফজাল হোসেনের কোনো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলের শিকার হয়ে সাবিলা নূর সহ অনেকেই মারা যায়, যেটার প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য শাকিব খান টিভি হেডকোয়ার্টারে অ্যাটাক করে। সত্যি বলতে তাণ্ডবের স্টোরি প্লট কিছুটা এমন হতে পারে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু জাস্ট আমার পার্সোনাল প্রেডিকশন। এটা কতটুকু সত্যি সেটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। আপনি কি আমার কাতে কুতু দেখছেন? এখন হয়তো অনেকেই বলবে যে এটা তুফান না, তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একটা দৃশ্যে শাকিব খানের হাঁটার স্টাইল দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা তুফানের হাঁটার স্টাইল। আচ্ছা, এটা তো হলো তুফান সিনেমার রেফারেন্সের কথা। এবার বলি সুরঙ্গের আফরান নিশোর কথা। সত্যি বলতে কেন জানি আমার মনে হচ্ছে তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও থাকতে পারে। আর শুধুই ক্যামিও না, হয়তো সুরঙ্গের মাসুদকেই ফিরিয়ে আনা হবে এই গল্পে। কারণ সুরঙ্গ সিনেমায় আমরা দেখেছিলাম মাসুদের আছে জেল পালানোর অভিজ্ঞতা, সুরঙ্গ খোঁড়ার দক্ষতা এবং সবকিছুর পেছনে ঠান্ডা মাথায় প্ল্যানিং করার বুদ্ধি। এমন একজনকে হোস্টেজ সিচুয়েশনে ব্যবহার করাই তো যৌক্তিক, তাই না? তাও সত্য। এবং এগুলো বলছি আমার পার্সোনাল গাটস ফিলিং থেকে, কোনো ইনসাইডার ইনফরমেশন না এটা। ঠিক আছে তো এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.